টানা বৃষ্টিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতা, তীব্র যানজট আর গণপরিবহনের অভাবে চরম বিপাকে নগরবাসী। প্রতি বছরই বর্ষা মৌসুমে ভাঙছে বিভিন্ন জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বল্প বাজেট বরাদ্দের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। শারীরিক প্রতিবন্ধিতা কোনো রোগ নয়, একটি চ্যালেঞ্জ। এদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করছে সরকার। প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে প্রধানমন্ত্রী। জয়পুরহাটে সক্রিয় কিডনি পাচারকারী চক্র। দালালদের প্রলোভনে অনেকেই বিক্রি করছেন শরীরের মূল্যবান অঙ্গ। ডোনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ঈদ সামনে রেখে গবাদি পশু মোটাতাজাকরণে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব মাংস হতে পারে মৃত্যুর কারণ। জনসচেতনতা বাড়ানোর পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দা। গতকালের মতো আজও ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ভোর থেকেই থেমে থেমে তীব্র বৃষ্টির ফলে সাধারণ মানুষের কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়তে হয় এবং জলাবদ্ধতা দূর না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। ঢাকার টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও সড়কের পাশের দোকান হাঁটুপানিতে ডুবে যায়। এ সময় বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীর ফার্মগেট, কারওয়ানবাজার, মগবাজার, গুলশান, তেজগাঁও, মিরপুর সহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টি হবে। ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ঢাকা সিটিটাই মনে হয় সাগরের মতো হয়ে গেছে। আমাদের যে দুই সিটি কর্পোরেশনের মেয়র আছে তারা এখন পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নিছে বলে আমাদের মনে হয় না। কিন্তু এভাবে হলে তো জনসাধারণের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে আর কি। এটা সিটি কর্পোরেশন ইচ্ছে করলে এটা করতে পারে, কিন্তু রাস্তাঘাট দীর্ঘদিন ধরে কেটে রাখে করে। যেমন আপনার রূপনগর আবাসিকে দেখবেন যে আজকে 3 বছর ধরে একটা রাস্তা কাটা। সুন্দর সিটিতে যাব, এই যে হাইটে যাইতেছি, গাড়ি পাওয়া যাইতেছে না। এই যে পানি জমে গেছে রাস্তায়, এটা কি অবস্থা? এরকম হলে কেমনে হবে? এই মুহূর্তে রাজধানীর আসাদগেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার জাফর সাদিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, আপনি যেমনটি বলছিলেন যে আসলে বর্ষার শুরুও কিন্তু হয়েছিল বৃষ্টি দিয়ে এবং বর্ষার আজকে শেষ দিন, সেটাও কিন্তু বৃষ্টি দিয়ে শেষ হচ্ছে। তো আমরা যেটা জেনেছি আবহাওয়া অফিসের মাধ্যমে যে মূলত দক্ষিণ বঙ্গোপসাগরে যে পুঞ্জীভূত মেঘমালা আছে, এই মেঘমালার কারণে কিন্তু গত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আজকেও সারাদিন ধরে আমরা যেটা জেনেছি যে ঢাকা শহরে প্রায় 27 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো এই বৃষ্টির কারণে কিন্তু পুরো নগরী জুড়ে একটা জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং আমি এখন আছি রাজধানীর আসাদগেট এলাকায়। তো রাজধানীর আসাদগেটের যে মিরপুর রোডটি আছে, মিরপুর রোডের পুরো এলাকা জুড়ে আমরা সকালে এসে দেখেছিলাম যে রাজধানীর আসাদগেট এলাকার 27 নম্বরের সাথে মিরপুর রোডের যে সংযোগ সড়কটি, এই সংযোগ সড়কটি পুরোটা জুড়ে কিন্তু বেশ বড় একটি পানির মানে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। এর পরপরই আমরা 10টা বাজে এখানে আসি। 10টার পর থেকে যখন নাকি বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এখানে জড়ো হতে শুরু করেন এবং সরাসরি সম্প্রচার করা শুরু করেন এই সংবাদটি, এর পরপরই আমরা দেখতে পাই যে ওয়াসা এবং সিটি কর্পোরেশনের লোকজন কিন্তু তৎপর হয়ে ওঠেন এবং তৎপর হয়ে ওঠার পরপরই যেটা দেখতে পাই যে মূলত এই লাইনটিতে, এই রোডটিতে, যে সড়কগুলোতে অনেকগুলো ম্যানহোল আছে, ম্যানহোলের ঢাকনাগুলো খুলে দেওয়া হয় এবং ঢাকনাগুলো খুলে দেওয়ার পরপরই আসলে এখানকার যে পানিটি সেটি ধীরে ধীরে নেমে যেতে শুরু করে। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত বেশ কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে কিন্তু রাজধানী জুড়ে ওয়াসার নতুন যে পানির লাইন, সেই পানির লাইনের কারণে কিন্তু অনেকগুলো খোঁড়াখুঁড়ি চলছে। তো এই খোঁড়াখুঁড়ির কারণে কিন্তু পুরো রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় খানাখন্দকে ভরে আছে। তো রাজধানীর 27 নম্বরের যে মিরপুর রোডের সংযোগ সড়কটি আছে, এই সংযোগ সড়কটিতেও কিন্তু বেশ বড় বড় কিছু গর্ত আছে, যে গর্তগুলো আসলে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা কেউ কিন্তু আসলে এখন পর্যন্ত সংস্কার করেনি। তো সংস্কারের অভাবে যে ব্যাপারটি ঘটেছে, এখানে পানি জমার পরপরই এখানে কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো রিক্সা, মোটরসাইকেল, প্রাইভেট কার, এমনকি বাস পর্যন্ত এখানে আমরা দেখেছি যে গর্তে পড়ে সেগুলো দুর্ঘটনায় পতিত হয়েছে এবং আমরা দেখেছি যে রিক্সা থেকে অনেক অফিসগামী যাত্রী যারা আছেন তারা আসলে পানিতে পড়ে তারা নাকাল হয়েছেন। তো সজল, এখন বৃষ্টি পরবর্তী যে অবস্থা, বৃষ্টি খানিকটা কমে এসেছে এবং পানি অনেকটা নেমে গিয়েছে। তো এর পরবর্তী যে অবস্থাটি দাঁড়ায় রাজধানী জুড়ে, সেটি হচ্ছে যে একটা বড় ধরনের যানজট দেখা যায়। তো এখন
আমার ঠিক আপনার ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছেন যে মিরপুর রোডের সোভানবাগ থেকে কিন্তু একটা বড় ধরনের যানজট লক্ষ্য করা যাচ্ছে এবং এই যানজটটি কিন্তু থেমে থেমে খানিকক্ষণ পরপরই তৈরি হচ্ছে এবং তবে গতকালকের তুলনায় আজকে যে বিষয়টি স্বস্তিদায়ক, গতকালকে এই এলাকাটিতেই কিন্তু প্রায় কোমর পানি ছিল এবং আমাকে আশপাশের দোকানদাররা যেটি জানিয়েছেন যে তাদের দোকানগুলো কিন্তু গতকালকে পুরোটাই একদম পানির নিচে তলিয়েছিল। তো আজকে অনেকটাই ওয়াসা এবং সিটি কর্পোরেশন তৎপরতার কারণে কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পাইনি। এবং রাজধানীর অন্যান্য এলাকার খবর আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে বেরি রোড থেকে শুরু করে শান্তিনগর, কারণ বাজার এবং রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া সেই এলাকায় কিন্তু একটা জলাবদ্ধতা আছে এবং এখন পর্যন্ত কিন্তু অনেক জায়গা থেকে আসলে পানি এখনো নেমে সারতে পারেনি। তো আমাকে নাগরিক যারা আছেন তাদের ভোগান্তি, তারা কিন্তু ক্যামেরার সামনে আসলে অনেকটাই তাদের অভিযোগগুলো তারা তুলে ধরেছেন এবং তারা বলেছেন যে ওয়াসা এবং সিটি কর্পোরেশন যদি তাদের তৎপরতাগুলো আরো আগে থেকে এবং বর্ষার আগে থেকে তারা যদি শুরু করতো এবং তাদের যে কর্মতৎপরতা সেটি যদি চালিয়ে যেত তাহলে কিন্তু আসলে তাদের এই ভোগান্তিগুলো আসলে এতটা পোহাতে হতো না। তো সজল, এখন আসলে অনেকটাই পানি নেমে আসার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো তাদের স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে। সজল। ধন্যবাদ জাফর আপনাকে। দর্শক, নগরবাসীর ভোগান্তির কথা জানাচ্ছিলেন টানা বৃষ্টির কারণে যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেই তা থেকে যে নগরবাসীর যে ভোগান্তি সৃষ্টি হয়েছে এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী জাফর সাদিক। শারীরিক প্রতিবন্ধিতা কোনো রোগ নয়, বরং এটিকে একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 জাতির ICRC আন্তর্জাতিক শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। বৃষ্টির কারণে উদ্বোধন অনুষ্ঠান কিছুটা বিলম্বিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে মাঠে নামবে ইংল্যান্ড দল। প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। Can never stand in the way of pursuing a dream. Ever. This is a very historic day. This is the beginning. We are very optimistic. আমাদের দেশে আসলে খেলাধুলা, স্পোর্টস, সংস্কৃতি চর্চা এটাকে আমাদের গভর্নমেন্ট সবসময় গুরুত্ব দিচ্ছে। আমরা ক্রিকেট খেলাকে উৎসাহিত করছি এবং আমাদের ক্রিকেট যথেষ্ট উন্নত হচ্ছে। শারীরিকভাবে যে কোনো একটা প্রতিবন্ধকতা থাকলেই যে তারা সমাজ থেকে বা সংসার থেকে বা বাইরে থেকে বিচ্যুত থাকবে সেটা হয় না। আমাদের প্রতিবন্ধী যারা তারা কিন্তু এটা প্রমাণ করেছে আন্তর্জাতিকভাবে। বিশেষ অলিম্পিক গেমে 21টার মতো স্বর্ণ পদক সহ প্রায় 70টা পদক তারা নিয়ে এসেছে, যা কোনো সুস্থ প্লেয়াররা কিন্তু পারে নাই। আমরা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি যে যারা শারীরিক মানসিক প্রতিবন্ধী কিন্তু এই প্রতিবন্ধিতা তাদের জীবনের কোনো গতিতে বাধা দিতে পারবে না। তাদের ভিতরেও এক ধরনের ট্যালেন্ট থাকে, তাদের ভিতরে একটা দক্ষতা থাকে, সেটাকে খুঁজে বের করা এবং সেইভাবে তাদেরকে সমাজে স্থান করে দেওয়া, এটা আমাদের সরকারের একটা সিদ্ধান্ত। অভাবের তাড়নায় দালালদের প্রলোভনে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ বিক্রি করছেন কিডনি সহ শরীরের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ। এই চক্রটি কয়েক লাখ টাকার প্রস্তাব দিলেও কার্যত তাদের লাখ টাকা দেয়া হয় না বলে অভিযোগ কিডনি বিক্রেতাদের। এ অবস্থায় জনপ্রতিনিধিরা বলছেন এটি বন্ধ করতে দালাল চক্র ও কিডনি বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। অবশ্য পুলিশের দাবি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জয়পুরহাট ঘুরে মাজিদুর রহমানের পাঠানো তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী তাহেরুন বেগম সংসারে সচ্ছলতা ফেরাতে 10 মাস আগে পাড়ি জমান ঢাকায়। পরিচিত এক দালালের মাধ্যমে এক সরকারি কর্মকর্তার বাড়িতে কাজ নেন গৃহকর্মীর। কিছুদিন পর কর্মকর্তার ছেলের প্রয়োজনীয় কিডনির টার্গেট হন তাহেরুন। এরপর স্বামীর পরামর্শে গ্রামে ফিরে আসলেও পিছু ছাড়েননি সে কর্মকর্তা। গুলশান থানার একটি চুরির মামলায় কৌশলে গ্রেফতার করানো হয় স্বামী ও তাকে। 7 দিন পর জামিনে মুক্ত করে ভারতে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয় কর্মকর্তার ছেলের শরীরে। জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকা তাহেরুন ক্যামেরার সামনে কথা না বলেও প্রতিবেশীরা জানালেন তার কষ্টের কথা। পালে আছে আসার পর উনি আর দিবে না তখন ওই লোক কেস করে যে আমার বাসাত কাজ কাম করে 7-8 ভরি সোনার দানা সেখান এলা চুরি করে নিয়ে চলে গেছে। পুলিশ আসে 2 জনক ধরে নিয়ে যা গাড়িতে করে চলে যায় ঢাকা।
একই ইউনিয়নের তেলিহার গ্রামের মুক্তি বেগমের অভাবের বোঝা যখন ভারী হচ্ছিল তখন জীবিকার তাগিদে চাকরি নেন ঢাকার গ্রিন রোডের একটি গার্মেন্টসে। অসচ্ছলতার সুযোগে গার্মেন্টসের সুপারভাইজার 4 লাখ টাকায় কিডনি বিক্রির প্রস্তাব দেয় তাকে। এতে রাজি হয় তাকে নেওয়া হয় কলকাতার ফোর্টিস হাসপাতালে। সেখানে মোকলেসুর রহমান নামে একজনের শরীরে প্রতিস্থাপন করা হয় তার একটি কিডনি। অভাবের কারণে আমি কিডনিটা দিতে বাধ্য হয়েছি। আমার 4 লাখ টাকা বিক্রি করেছে। আমার এই 4 লাখ টাকা এনে আমার সংসারটা অনেক সচ্ছল ভাবে চলতেছে আর কি, ভালো আছে। শুধু তাহেরুন আর মুক্তি বেগমই নয়, অভাবকে পুঁজি করে গত 6 মাসে দালালের খপ্পরে পড়ে এই উপজেলার অনেকেই বিক্রি করেছেন কিডনি। আমার শাশুড়ি মিনা তাই 1 বছর আগে কিডনি দিছে। খুবই অভাবের জন্য, ছেলের অসুখ, মেয়ে বিয়া পাটপা পাইছ না, এই জন্য আমার স্বামী কিডনিটা দিছে। এই অবস্থায় শুধু দালাল চক্রই নয়, কিডনি বিক্রেতাদেরও আইনের আওতায় আনার দাবি স্থানীয় এই জনপ্রতিনিধির। অদ্যাবধি পর্যন্ত অনেক দালাল ধরা পড়েছে। আমার মনে হয় যে কিডনি যারা দেয় তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসে, তাদেরকেও একটু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। আর জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কিডনি বিক্রি বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষকে যদি আমরা বোঝাতে পারি এবং আইন সম্বন্ধে বোঝাতে পারি, তার নেগেটিভ ধারণা সম্বন্ধে বোঝাতে পারি, তাহলে অবশ্যই তারা ফিরে আসবে এই পেশা থেকে। এ পর্যন্ত উপজেলার 1.5 শতাধিক মানুষ দালাল চক্র ও ইচ্ছাকৃতভাবে কিডনি বিক্রি করেছেন বলে জানা গেছে। সময় সংবাদ। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পদ্মা ও যমুনা নদীর পানি আবারও বাড়ছে। এতে সিরাজগঞ্জ ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার কারণে এখনও ঘরে ফিরতে পারেনি সিরাজগঞ্জের 5টি উপজেলার প্রায় 35টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। আর টানা বৃষ্টির ফলে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় ও কাজ না থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর মানুষেরা। শরীয়তপুরে নড়িয়া উপজেলার ওয়াবদা বাজার সহ বেশ কিছু হাট বাজার বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে বাজারের সব ধরনের কার্যক্রম। চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী সহ এলাকাবাসী। এছাড়া তিস্তা ও করতোয়া নদীর পানি বৃদ্ধির কারণে গাইবান্ধা ও কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার কমপক্ষে 20টি গ্রাম। এ নিয়ে তৃতীয় দফায় চরম দুর্ভোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। আর বারবার ক্ষতিগ্রস্ত এসব মানুষের দাবি দ্রুত বাঁধ মেরামতের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পরিস্থিতি অনুকূলে না আসলে বাঁধ মেরামত সম্ভব নয়। জুরহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ভারতের ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি তোড়ে গত 25 জুলাই ও 20 আগস্ট ফেনীর মুহুরী কুহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের এভাবেই কম বেশি 17টি জায়গায় বাঁধ ভেঙেছে প্রায় 500 মিটার। মঙ্গলবার দুপুরে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের মণিপুর ও তালবাড়িয়া গ্রামে নতুন করে বাঁধে 3টি ভাঙন দেখা দিলে এ সংখ্যা দাঁড়ায় 20টিতে। সোমবার মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমা অতিক্রম করার পর তৃতীয় দফা প্লাবিত হয় পরশুরাম উপজেলার চিতুলিয়া ইউনিয়নের 4টি, মির্জানগর ইউনিয়নের 3টি, ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের 10টি ও আমজাদহাটের 3টি গ্রাম। সংশ্লিষ্ট বিভাগের হিসেব অনুযায়ী আগের 2 দফায় 50টিরও বেশি গ্রামের আউশ, আমন, বীজতলা, শাকসবজি ছাড়া শুধু রোপা আমনই নষ্ট হয়েছে প্রায় 1300 হেক্টরের। প্রায় 1100 পুকুরের মাছ ভেসে গেছে বন্যার পানিতে। সব হারানোর পরও এখানকার মানুষের পিছু ছাড়ছে না দুর্ভোগ। বেড়িবাঁধগুলো না বানলে কষ্ট জীবনও শেষ হবে না মনে হয়। আমরা বাড়িতে পারি না, ফাঁকরা করে খাইতে পারি না, নদীর পানি চুলা ভাতি ব্যাগ ডুবি রয়েছে, ঘর বাড়ি ডুবি রয়েছে। আগে তো ক্ষয়ক্ষতি যা মাছ বৈশা চলে গেছে, এখন আমাদের ফসল যা ক্ষয়ক্ষতি হয়েছে 2 বছর হলে আমাদের শেষ ফসল, কৃষিক্ষেত আর হবে না। এদিকে ফুলগাজী উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, বাঁধের ভাঙন মেরামত না হওয়া পর্যন্ত সমস্যার সমাধান সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ড বাঁধগুলো মেরামত না করলে পানি উজান থেকে পানি আসবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে আমাদের কারোই কিছু করার নেই। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাঁধ মেরামতে কাজ শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বাঁধগুলা মেরামত করার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। যখনই পরিবেশ হবে সাথে সাথে আমরা বাঁধগুলা বেঁধে ফেলবো। এর আগে 2 দফা বন্যায় পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 2 লক্ষাধিক মানুষ। আর তৃতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছেন 50,000-এরও বেশি মানুষ। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। প্রতি বছরই বন্যার মৌসুমে দেশের বিভিন্ন জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চরম দুর্ভোগে পড়েন লাখ লাখ মানুষ।
পানিবন্দীরা বলছেন, বাঁধ ভেঙে পানিবন্দী হয় সবকিছু হারিয়ে নিঃস্ব হতে হয় তাদেরকে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণের পর রক্ষণাবেক্ষণ না করায় ভাঙছে বাঁধগুলো। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্যয়বহুল হওয়ায় বর্তমান বাজেট বরাদ্দ দিয়ে বাঁধগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না। ফখরুল শাহিনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ফেনী, গাইবান্ধা, ফরিদপুর, কক্সবাজার, বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হাজারো গ্রাম। এতে ঘরবাড়ি, জমির ফসল, পুকুরের মাছ, গবাদি পশু ও সঞ্চিত সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তাদের অভিযোগ, চরম দুর্ভোগে থাকলেও তাদের দেখার কেউ নেই। বান্ধের মধ্যে মনে করেন যে সিরা পলিথিন টাঙ্গিয়া গরু ছাগল নিয়ে মানুষ নিয়ে আমরা ঘরে সবাই আসি। চাউল টাউল পাক সাকি করে হয়নি, কামাই নেই। চেয়ারম্যান আসে না, কোনো খোঁজ খবর নেয় না। তার মধ্যে কত কষ্ট করে ছয়ট নিয়ে গরু ছাগল দিয়ে আসি। আমরা স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে, বাড়িঘর ডুবে গেছে পানিতে। বিশেষজ্ঞরা বলছেন, নকশা অনুযায়ী সঠিকভাবে নির্মাণ না করার ফলে রক্ষিত হচ্ছে না কোনো বাঁধ। বাঁধের ক্ষেত্রে ৩-৪টা ব্যাপার। একটা হচ্ছে উচ্চতা কতটা হবে। আমার জানা মতে আজ পর্যন্ত নদীর পাড়ে অবস্থিত কোনো বাঁধ উপচে পানি আসে নাই। নদীর বাঁধের একটা প্রস্থচ্ছেদ লাগবে, ক্রস সেকশন লাগবে, এবং তৃতীয়ত তার নিয়মিত রক্ষণাবেক্ষণ লাগবে। প্রকৌশলীদের যে নির্মাণ কৌশল অবলম্বন করা উচিত ছিল বাঁধ নির্মাণে, এবং যে রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল সেটা তারা করেননি বলেই বাঁধ ভাঙছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী দিনে যেন কোনো বাঁধ না ভাঙে সেজন্য গ্রহণ করা হচ্ছে মহাপরিকল্পনা। সিআইপি যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে পরিবর্তন হবে সেটা গ্রহণ করেই আমরা বাঁধের উচ্চতা বৃদ্ধি করতেছি, বাঁধের সেকশন বাড়াচ্ছি। রিভার ব্যাংক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট যেটা, সেটাতে আমরা রিভার ব্যাংকটাকে আরো মজবুত করছি। পানি উন্নয়ন বোর্ডের আওতায় আমরা 11,500 কিলোমিটার বাঁধ নির্মাণ করছি। এই বাঁধ কিন্তু আপনাকে প্রতি বছর যে রক্ষণাবেক্ষণ করা, এটা তো অনেক বরাদ্দের ব্যাপার। পরিবেশবাদীরা বলছেন, বাঁধ রক্ষায় এখনই সঠিক পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীতে আরো দুর্ভোগে পড়বে বাঁধ এলাকার সাধারণ মানুষ। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে অধিক মুনাফার আশায় নিষিদ্ধ ও মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে গবাদি পশু মোটা তাজা করে থাকেন অনেক অসাধু ব্যবসায়ী। অধিক তাপে রান্নার পরও নষ্ট হয় না মাংসে থেকে যাওয়া স্টেরয়েড, যা মানবদেহে প্রবেশ করে সৃষ্টি করে নানা রোগব্যাধি, এমনকি কিডনি বিকল হয়ে মৃত্যুও হতে পারে। অসুস্থ পশু শনাক্ত করা এবং নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শেখ জায়েদের রিপোর্ট। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদুল আজহায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সামর্থ্য অনুযায়ী সবারই চেষ্টা থাকে স্বাস্থ্যবান ও সুদর্শন দেখে পশু কেনার। আর এই আগ্রহকে পুঁজি করে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ ওষুধ খাইয়ে পশু মোটাতাজা করে থাকেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। রান্নার পরও নষ্ট হয় না পশুর মাংসে থাকা স্টেরয়েড জাতীয় ওষুধের কার্যকারিতা, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। স্টেরয়েড জাতীয় ওষুধগুলো রান্নার তাপে নষ্ট হয় না, ফলে এটি অবিকৃত থেকে মাংসের সাথে মানুষের শরীরে প্রবেশ করে। শরীরে প্রবেশ করলে যেটি হয়, মানুষের রক্তের চাপ বাড়িয়ে দেয়, ব্লাড সুগারকে বাড়িয়ে দেয়, হাড়গুলো ক্ষয়ে যায়, নরম হয়ে যায়, চামড়ার মধ্যে দাগ পড়ে, মুখে, পেটে, ঘাড়ে চর্বি জমা হয়, হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়। এর সামগ্রিক ফলাফল হচ্ছে একটি মানুষ চূড়ান্তভাবে অসুস্থ হয়ে যায়, যার ফলে মৃত্যুও আসতে পারে। পশুতে নিষিদ্ধ ওষুধ প্রয়োগ বন্ধ এবং হাটে অসুস্থ পশু শনাক্তে সরকারি তদারকি বাড়ানো জরুরি বলে মত এই পরিবেশবিদের। সরকার কিন্তু জানে কোন জায়গায় কি ফার্ম আছে, সেই সমস্ত ফার্মগুলোকে বা বাজারগুলোতে মনিটর করে প্রপারলি, যাতে করে এই মোটা তাজাকরণ যেগুলো জনস্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকারক, সেই ধরনের জিনিসগুলোকে যাতে ব্যবহার না করতে পারে। আর রাজধানীর পশুর হাটে অসুস্থ পশু বেচাকেনা বন্ধে মনিটরিং বাড়ানো হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এবারে নির্বাচিত প্রতিনিধি আছে মাননীয় মেয়র, প্রায় 73 জন আমাদের টোটাল কমিশনার আছে, মহিলা পুরুষ মিলিয়ে, তো তাদের মনিটরিং থাকবে। অন্যান্য বছর তুলনায় এবার মনিটরিংটা অবশ্যই আরো বেশি জোরদার হবে। কোরবানির পশুটি বিষমুক্ত এবং সুস্থ কিনা কেনার আগে তা পশু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পরিবেশবিদরা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সাভারের চামড়া শিল্পনগরীতে এখনো শেষ হয়নি বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। 75% কাজ সমাপ্তির দাবি মন্ত্রীর, বাস্তবতা ভিন্ন বলছেন ব্যবসায়ীরা। এবং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। গড়ে উঠেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় আজ দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, সজল, আপনি যেটা বলছিলেন যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে যে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন, এই লাঞ্ছিত হওয়ার পরবর্তীতে শিক্ষকরা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন। তার দ্বিতীয় দিন আজ, এবং আজকে শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতি শুরু হয়েছে সকাল 9টা থেকে এবং 12টা পর্যন্ত এই কর্মবিরতি চলে, এবং কর্মবিরতির এই অংশ হিসেবে তারা সকাল 11:30টার সময় বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের ক্যান্টিন যেটি রয়েছে সেখান থেকে একটি মৌন মিছিল বের করে, এবং সেই মিছিলটি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে এসে তারা এখন সমাবেশ করছে, আপনারা যারা দেখতে পাচ্ছেন। এবং এখন এই সমাবেশে বক্তব্য রাখছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যে শিক্ষক পরিষদ রয়েছেন সেই শিক্ষক পরিষদের আহ্বায়ক। এবং তারা এই সমাবেশ থেকে একটি কথা তারা জানিয়ে দিয়েছেন যে এই উপাচার্যকে তারা কিছুতেই এই ক্যাম্পাসে থাকতে দিবেন না, এবং তারা বলেছেন সরকারের প্রতি একটা দাবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব তাকে এই ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়ার জন্য। তো এই যে কর্মসূচি, যে 4 মাস থেকে কর্মসূচি চলছে, এই কর্মসূচির শুরুতে কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে এই কর্মসূচিতে দেখিনি, কিন্তু শিক্ষকদের উপর যখন লাঞ্ছনা করা হয় তারপর থেকে তিনি নিজেও শারীরিকভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তো আমরা আসলে এখন কথা বলবো ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সাথে। স্যার, এই যে পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে, তো এইটার সমাধানটা কিভাবে সম্ভব, আপনি কি মনে করছেন? আমার মতে সমাধানটা খুবই সহজ। আসলে শিক্ষকদের কিছু সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। এখন উনি দাবি করেছিলেন যে তাকে প্রফেসর ইউনুস নাকি তার কলার ধরে তাকে আঘাত করেছে, এবং এই ভিডিও ফুটেজে দেখা গেছে জাস্ট উল্টোটা, উনি ইউনুসের ধাক্কা দিয়েছেন। উনি দাবি করেছিলেন যে এখানে ছাত্রলীগের ছেলেরা আসে নাই, তারা অ্যাক্টিভিস্ট, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ চায়। এখন আমরা কি দেখছি, ছাত্রলীগ সেন্ট্রাল কমিটি থেকে তাদের 3 জনকে বের করে দেওয়া হয়েছে, এবং উনি নিজে 4 জনকে বের করে দিয়েছেন, তাই তো? কাজেই একদম সুনির্দিষ্ট অভিযোগ আছে। কাজেই আমি চাইবো সরকারকে ওই অভিযোগগুলি যাচাই বাছাই করে দেখুক, যদি দেখা যায় অভিযোগগুলি সত্যি তাহলে ওনাকে সরিয়ে নেওয়া হোক, আর যদি দেখা যায় যে অভিযোগগুলি সত্যি না তাহলে এই শিক্ষক যারা আছে এই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, মানহানির মামলা করা হোক। কেন একজন সম্মানী শিক্ষকের সম্মান নষ্ট করলে? ধন্যবাদ স্যার। সজল, আপনি যেটা শুনলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার যেটি বললেন যে উপাচার্য তিনি একটি অভিযোগ করেছেন যে শিক্ষকরা তাকে লাঞ্ছিত করেছে, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ঠিক উপরে একটি সিসি ক্যামেরা রয়েছে, এবং এই ক্যামেরায় উঠে এসেছে যে উপাচার্য একজন শিক্ষকের কলারে ধরেছেন, এই চিত্রটি উঠে এসেছে। এবং জাফর ইকবাল স্যার যেটি বলেছেন যে তারা যে শ্বেতপত্রটি প্রকাশ করেছেন সেটি যদি সত্য হয় তবে উপাচার্যকে এই ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়, এবং যদি সত্য না হয় তবে এই যে শিক্ষকরা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তো সজল, এই ছিল আমার হাতে সর্বশেষ খবর। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এ বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী আব্দুল আহাদের কাছ থেকে। চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে মেহেদী হাসান বাদল নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল রাত 11:30টার দিকে নগরীর বায়েজিদ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে 2 অনুসারীকে নিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী হাসান বাদল। এ সময় পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বাদলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে হাসপাতালে যান সিটি মেয়র আজম নাসিরউদ্দিন ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে তার স্বজন ও অনুসারীদের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে প্রতিপক্ষ শফিক উদ্দুসের অনুসারীরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শফির লোকজন এগুলো মিলে ওরাই মারছে, আমাদের ধারণা সম্পূর্ণ এটা। আমি আমার ভাইয়ে ওই যে মেয়েদের অন্য কোনো সূত্র নেই, ওরাই করছে। দলীয় কোনো কোন দলের তো প্রশ্রয় আসে না, এখানে কোনো দলীয় কোন দল নেই। এটা অনেকটা গুপ্ত হত্যার মতো এখানে, কারণ ওনার সাথে কে ছিল, 2 জন ছিল নাকি বয়স্ক লোক। পুলিশ খুঁজে বের করবে কারা এই ঘটনাটা করেছে, এবং যেই করুক এটা তার বিচার আওতায় আনা হবে। এটা তদন্ত কেবল শুরু হয়েছে মাত্র, আমরা অবশ্যই এটা দেখছি যে কারা কারা ঘটনার সাথে জড়িত। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ভৈরবের ইমরান শিকদারের বাড়িতে এখন চলছে হারানো শূন্যতা। ইমরানের ছবি বুকে নিয়ে স্বজনদের যেন আহাজারি ছাড়া আর কিছুই করার নেই। ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা আকাশ শিকদার।
বাবা মার একটাই চাওয়া শেষবারের মতো হলেও যেন দেখতে পান তাদের ছেলেকে। আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের ছেলে ইমরান প্রায় 3.5 বছর আগে ভাগ্যের সন্ধানে পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়। পরে সেখান থেকে সাগর পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি। যে দেখতাছি এবার আমরা আতঙ্ক হয়েছি, আমার ছেলে কোথায় আছে, কান্দাকাটি বাড়ি ভেজে আর এই দিন আজকে পর্যন্ত ছেলের খবর পাইতেছি না। শনিবার গেছে, রোববার গেছে, সোমবার গেছে, আমরা তো পাগল করতেছি। আমরা যে মোবাইল টিভি ময়নার মোবাইল আমরা ধরে না। বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, সে জীবিত আছে কিনা তার সন্ধান, এবং যদি সে মৃত হয়ে থাকে তা অন্তত পক্ষে তার লাশটা তার বাবা মায়ের কাছে ফেরত আসুক। স্কুল ব্যাংকিংয়ে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে বরিশালের ক্ষুদে শিক্ষার্থীরা। ইতোমধ্যে ক্ষুদ্র আমানতকারীরা জমিয়েছে প্রায় 11 কোটি টাকা। বাড়ছে আমানতের পরিমাণ ও আমানতকারীদের সংখ্যাও। আমিনুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 2010 সালে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করে। সেই থেকে তফসিলি ব্যাংকগুলো এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাত্র 100 টাকা দিয়ে 6 থেকে 18 বছরের কম বয়স্ক শিক্ষার্থীরা ব্যাংক হিসাব খুলতে পারছে। শিশু সময় থেকে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে খুশি বরিশালের ক্ষুদে আমানতকারীরা। ক্লাস 8 থেকে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। টিফিন থেকে কিছু টাকা জমিয়ে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছি। ভবিষ্যতে কিছু একসাথে বেশি অ্যামাউন্ট জমবে আর আমার জমানোর মনোভাবটা বৃদ্ধি পাবে। আমার প্রায় 2000 টাকা সঞ্চয় হয়েছে এবং আমি এটা করতে খুবই ভালোবাসি। একটা পরীক্ষার জন্য বাবার কাছে টাকা নেই, তাৎক্ষণিক টাকা নেই, ওইখান থেকে আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি টাকাটা উঠে দিতে পারতেছি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানালেন, বরিশালে দিন দিন স্কুল ব্যাংকিং কার্যক্রম বাড়ছে। বিনিয়োগ বৃদ্ধি করার উদ্দেশ্যেই আমাদের এই কার্যক্রম। বাংলাদেশ ব্যাংক মূলত বরিশাল শাখা মনিটরিং কার্যক্রমের মধ্য দিয়ে ব্যাংকগুলা বিভিন্ন স্কুলে যে সরাসরি তারা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই স্কুল ব্যাংকিং হিসাব খুলছে। সঞ্চয়টা হবে, সেই সঞ্চিত অর্থ তারা পরবর্তীতে উচ্চস্তর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে এবং তারা নিজস্ব একটা সঞ্চয় থেকে তারা একটা স্বপ্ন দেখতে শিখবে। বরিশালে স্কুল ব্যাংকিংয়ে আমানতকারীর সংখ্যা 35,000, আমানতের পরিমাণ 11 কোটি টাকা। শিশুদের মাঝে সঞ্চয় মনোভাব গড়ে তোলার জন্য শুরু হয়েছিল স্কুল ব্যাংকিং কার্যক্রম। বরিশাল অঞ্চলে 39টি ব্যাংকের 604টি শাখা কাজ করছে। সবগুলো শাখা এই ব্যাপারে সমানভাবে সক্রিয় হলে আমানত ও আমানতকারীদের সংখ্যা আরও বাড়বে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বারবার মেয়াদ বাড়লেও এখনও শেষ হয়নি সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া। সিইটিপি প্রস্তুত না হওয়ার কারণেই ট্যানারি মালিকরাও কারখানা অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করতে দেখাচ্ছেন অনাগ্রহ। তবে সরকারের দাবি, এর মধ্যেই 75% কাজ শেষ হয়েছে সিইটিপির, যদিও প্রকল্পের বাস্তব চিত্র তা বলছে না। জুবাইর ফয়সালের রিপোর্ট। পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্দেশ্যেই সাভারের হেমায়েতপুরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এ সিদ্ধান্তের বাস্তবায়ন করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। চলতি বছরের মার্চে বেঁধে দেয়া সময় শেষ হলেও পরিকল্পনা অনুযায়ী সিইটিপির 4টি মডিউলের মাত্র একটির দেয়াল তৈরি হয়েছে। অন্যগুলোর সিংহভাগ কাজই শেষ হতে লাগবে আরও দীর্ঘ সময়। বর্তমানে সেখানে চীনা প্রকৌশলীদের অনুপস্থিতিতেই রডের কাঠামো স্থাপন আর ওয়েল্ডিং এর কাজ করছেন বাংলাদেশি শ্রমিকরা। এদিকে বর্জ্য শোধনাগার নির্মাণ শেষ না হওয়ার সুযোগে শিল্প এলাকায় অবকাঠামো নির্মাণে মালিকপক্ষ কাজ করছেন অনেকটা ঢিমে তালে, যদিও তা মানতে নারাজ ট্যানারি মালিকরা। এক্ষেত্রে সম্পূর্ণ সিইটিপি শেষ হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণে সরকারের দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন তারা। বর্জ্য শোধনাগার আপনার সঠিক সময় যেহেতু হয়নি, এই বছর হবে কিনা আমরা সন্দিহান, এবং এইটার গুণগত মান নিয়েও আমরা সন্দিহান। এটা আসলে অনেক বড় প্রজেক্ট, এটা কোনো আলটিমেটাম দিয়ে আসলে এটা হয় না। টোটাল যে প্রসেসটা আছে ওই প্রসেসে অ্যাফেক্ট করে এটা কতদিন টিকবে সিইটিপিটা, এটা নিয়েও আমরা সন্দিহান। তবে সিইটিপি নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি করেন রাজধানী সংলগ্ন নদী নালা দূষণ ও দখল রোধ কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সেন্ট্রাল ইটিপি তৈরি প্রায় 75 ভাগ শেষ হয়েছে, বাকি সময় একটু প্রয়োজন হবে এবং যারা মালিক তারা এই তাদের যে স্থাপনা সেটাও নির্মাণ কাজ শুরু করেছে। এখন এটা শেষ হইতে একটু সময় লাগছে, তো আমরা আশা করি আগামী বছরের মধ্যে হয়তো এটা হয়ে যাবে। 2012 সালে চীনা কোম্পানি JLEPCL কে দায়িত্ব দেওয়ার পর এখন পর্যন্ত 3 দফায় সিইটিপি নির্মাণের মেয়াদ শেষ হয়েছে, যদিও প্রকল্পটির অগ্রগতি আটকে আছে শুধুমাত্র কংক্রিটের ভিত্তি তৈরি আর দেয়াল ঢালাইয়ের মধ্যেই। কখনো দরপত্র জটিলতা, আবার কখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্বলতা, নানা কারণে বারবার পিছিয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্ল্যান্টের নির্মাণ কাজ।
যদিও চলতি বছরের জুনেই সিইটিপির সব কাজ শেষ হওয়ার আশ্বাস ছিল সরকারের তরফ থেকে, কিন্তু এখনও এর একটি মডিউলও শেষ না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, হেমায়েতপুর, ঢাকা। আমদানি বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আবারও কমেছে পেঁয়াজের দাম। গত 7 দিনের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে 25 টাকা, আর একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 14 থেকে 15 টাকা। বন্দরের ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় পেঁয়াজের আমদানি বেশি হয় দাম কমেছে। এতে ক্রেতারা খুশি হলেও লোকসানে পড়েছেন খুচরা বিক্রেতারা। এদিকে হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের 4 দিনে আমদানি হয়েছে 1350 মেট্রিক টন পেঁয়াজ। গতকাল বিক্রি করছি 55, আজকে বিক্রি করছি প্রতি কেজি 40 টাকা। পেঁয়াজ আমদানি বেশি হচ্ছে, আমরা কম দামে কিনতেছি, কম দামে বিক্রি করতেছি। পেঁয়াজের দাম কমাতে পেঁয়াজের বিক্রি বেড়ে গেছে। আগে বেচতাম 7 বস্তা, এখন 10 বস্তা 15 বস্তা বিক্রি হচ্ছে। 15-16 টাকা কেজি প্রতি কম। আমাদের গরিবের জন্য এই কম হওয়াতে ভালো। চাহিদার তুলনায় পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কারণে পেঁয়াজের দাম 12 থেকে 14 টাকা কেজি কমে গেছে এবং পেঁয়াজের বাজার স্বাভাবিক রয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে ঘিরে গড়ে উঠেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। দেশি বিদেশি পর্যটকদের সেবায় রয়েছে আন্তর্জাতিক মানের আবাসিক সুযোগ সুবিধা ও পরিবেশ। হোটেল মালিকরা বলছেন, কক্সবাজার আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরেজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। স্বচ্ছ নীল জলরাশি ও ঢেউতে বিমুগ্ধ হতে কক্সবাজারে ছুটে আসেন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক। একই সঙ্গে পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের নগরীতে পর্যটকদের সেবায় রয়েছে কয়েকশো হোটেল, মোটেল ও রিসোর্ট, যার মধ্যে রয়েছে বিলাসবহুল বিশ্বমানের তারকা হোটেলও, যেখানে কেবল দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকদের জন্যও রয়েছে আন্তর্জাতিক মানের আধুনিক সেবা। আমাদের হোটেলটা ইন্টারন্যাশনাল মানের 5 স্টার হোটেল, তো এখানে সব ধরনের সুবিধাই আছে 5 স্টারের। কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় বলরুম রয়েছে, যেখানে 2,500 থেকে 3,000 লোক একসাথে বসে বিভিন্ন কনফারেন্স করতে পারে, তারপরে কালচারাল প্রোগ্রাম করতে পারে। পর্যটকদের জন্য খাবার পরিবেশও উন্নত। দেশি খাবারের পাশাপাশি এখানে রয়েছে বিদেশি সব খাবারও। 5 স্টার স্ট্যান্ডার্ডে যে ধরনের ফুড থাকা দরকার সেই ধরনের সব ধরনের ফুড আমাদের আছে। এখানে লাইভ কুকিং আছে, যেখানে আমাদের লাইভ গেস্ট অর্ডার করে, আমরা ওই অর্ডার অনুযায়ী গেস্টকে সাপ্লাই করি। কক্সবাজারের হোটেলগুলোতে উন্নত পরিবেশ ও মূল্য সাশ্রয় হওয়ার কথা স্বীকার করেন পর্যটকরাও। কক্সবাজার যে আবাসিক হোটেলগুলো আছে, আপনার দেখেন রেডিসন, তারপর ওশান প্যারাডাইস, তারপর বিভিন্ন রকম হোটেল আছে, তারপর এগুলো হচ্ছে আপনার দেখা যায় আপনার দেশের বাইরের সাথে তুলনা করতে পারবেন। এখানে আসলে অনেক সুযোগ সুবিধা আছে। মোটামুটি রুমের যে প্রাইসগুলো সেগুলো খুব রিজনেবল, সবাই থাকতে পারবে, মধ্যবিত্ত থেকে শুরু করে হাই ক্লাস পর্যন্ত। এদিকে হোটেল মালিক সমিতির এই নেতার দাবি, কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। এখানে 5 তারকা মানের, 4 তারকা মানের হোটেলও রয়েছে এবং আরো কিছু হোটেল মোটেল অলরেডি তৈরি হওয়ার পথে, যেগুলো তৈরি হলে কিন্তু কক্সবাজার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। দেশি বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারে নির্মিত হয়েছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট, যার মধ্যে তারকা মানের হোটেল রয়েছে 1/2 শতাধিক। সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। ইউরোপে অভিবাসীদের স্রোত ঠেকাতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কেলেতি স্টেশন সাময়িক বন্ধ করে দেওয়ার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে জার্মানি যেতে ইচ্ছুক অভিবাসীরা। সোমবার অস্ট্রিয়া বা জার্মানির রুটের ট্রেনে অতিরিক্ত অভিবাসী ভিড় করলে পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার ওই দুটি রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ করা হয়। এতে স্টেশনে আটকা পড়ে 5 শতাধিক মানুষ। বৈধ কাগজপত্র ছাড়া কাউকে ট্রেনে উঠতে না দেয়া হবে না বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে দীর্ঘক্ষণ বসে থেকে কোনো ট্রেন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিবাসীরা। এ রুটে হাতে গোনা কয়েকটি ট্রেনের শিডিউল থাকায় হাজার হাজার অভিবাসী অস্থায়ীভাবে আশ্রয় গেড়ে বসেছে রেল স্টেশন এলাকায়। তাদের চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এ অবস্থায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক গোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM এর তথ্য মতে 1 বছরে 3.5 লাখ অভিবাসী ইউরোপে ভিড়ছে, যাদের অধিকাংশ আসছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে।
ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা 10 দিনের মধ্যে সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন হাউথি নেতারা। হাউথিদের এই সিদ্ধান্তকে হাস্যকর ও উদ্ভট বলে মন্তব্য করে প্রেসিডেন্ট হাদি সমর্থকরা জানিয়েছেন, বিদ্রোহীদের এই সরকার রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা পাবে না। এদিকে তাইজে শিয়া হাউথি ও হাদি সমর্থকদের মধ্যে মাসব্যাপী সংঘর্ষে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বাড়িয়ে দেওয়া হয়েছে চিকিৎসা খরচও। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত তাইজে রাজধানী থেকে সব ধরনের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ওদিকে এডেনে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত 7 জন হাউথি বিদ্রোহীকে বন্দী অবস্থায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা। এডেন থেকে হাউথিদের উৎখাত করতে সেখানে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে বলেও জানায় তারা। খেলার খবর। প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে নারায়ণগঞ্জ ও ফেনী জেলার কিশোররা। দু দলেরই কোচ ও অধিনায়ক চান পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালেও ভালো কিছু করে চ্যাম্পিয়ন হওয়ার, সেই সাথে দেশের ফুটবলে নিজেদের এগিয়ে নেওয়ার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বিকাল 5টায় শুরু হবে দু দলের এই লড়াই। দেশের ফুটবলকে আরো এগিয়ে নিতে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে আনতে নানা সময় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই উদ্যোগ যে একেবারে বৃথা যায়নি তারই প্রমাণ এবারের সাফ অনূর্ধ্ব 16 ও 19 চ্যাম্পিয়নশিপে বাংলার কিশোর ও যুবাদের সাফল্য। তৃণমূল পর্যায় থেকে আরো নতুন ফুটবলার বের করে আনতে অনূর্ধ্ব 15 ফুটবল দল করে প্রথমবারের মতো আয়োজন করা হয় বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। চূড়ান্ত পর্বের 8টি জেলা দলকে পেছনে ফেলে এবার সেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ফেনী ও নারায়ণগঞ্জের অনূর্ধ্ব 15 ফুটবল দলের কিশোররা। আসরের প্রথম সেমিফাইনালে সিলেট জেলার বিপক্ষে পেনাল্টি শুটআউটে 5-4 গোল ব্যবধানের জয় নারায়ণগঞ্জ জেলা দলকে নিয়ে গেছে ফাইনালে। আর প্রথমবারের মতো এই আসরের ফাইনালে পৌঁছে খালি হাতে ফিরতে চায় না নারায়ণগঞ্জ। ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী দলের কোচ ও অধিনায়ক। স্বাভাবিক যে খেলাটা খেলি সবসময় ওই খেলাটা খেলতে পারলে আমরা ফাইনালে জিততে পারবো ইনশাল্লাহ। প্রথম রাউন্ডেও ভালো খেলছি এবং সেকেন্ড রাউন্ডেও ভালো খেলছি। দু একটা ম্যাচ হয়তো 19-20 হয়েছে, সব ম্যাচ খেলোয়াড়রা ভালো খেলতে পারে না। আমাদের লাস্ট ম্যাচটা আমার খেলোয়াড়রা তেমন একটা ভালো খেলতে পারেনি, তারপর আমরা জিতছি, কিন্তু আমরা ফাইনালে ভালো খেলবো এটা আশা করতে পারি। এদিকে প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয় সেমিফাইনালে ঘটে একই ঘটনা। ঢাকা জেলাকে পেনাল্টি শুটআউটে 5-4 গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ফেনীর কিশোররা। নিজেদের প্রতি বিশ্বাস বেড়ে গেছে কয়েক গুণ, তাই তো স্বপ্নবাজ ফেনীর দলের কিশোর অধিনায়ক। পরিকল্পনা অনেক যে আমরা চ্যাম্পিয়ন হব, নিজেরা ভালো জায়গায় খেলবো, আমাদের টিম ভালো পজিশনে যাবে। ওদের অফেন্স ভালো, ওদের অফেন্সকে কিভাবে আটকানো যায়, আটকে আমি রিটার্ন তাকে আবার আক্রমণ করতে পারি, ওই প্ল্যানিংটা আমার করা আছে। খেলায় জয় পরাজয় আছেই, শেষ পর্যন্ত তাই একদলই হাসবে বিজয়ের হাসি। কিন্তু এই খুদে ফুটবলাররাই হয়তো একদিন বিশ্বের মানচিত্রে ওড়াবে লাল সবুজের পতাকা। ফারজানা মুমু, সময় সংবাদ। ইউএস ওপেনের খবর। কোনো অঘটন ছাড়াই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় দিনে জয় পেয়েছেন তারকা খেলোয়াড়রা। ছেলেদের প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন অ্যান্ডি মারে, রজার ফেদেরার ও রিচার্ড গ্যাসকুয়েট, এবং মেয়েদের এককে জয় পেয়েছেন লরা রবসন ও সিমনা হ্যালেপ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের বিপক্ষে জয়ের জন্য ঘাম ঝরাতে হয়েছে আসরের তৃতীয় বাছাই ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে। তবে শেষ পর্যন্ত 3.25 ঘন্টার ম্যারাথন ম্যাচে 20 বছর বয়সী নিকের বিপক্ষে 7-5, 6-3, 4-6, 6-1 গেমে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন মারে। অন্যদিকে 5টি ইউএস ওপেন জয়ী রজার ফেদেরার 6-1, 6-2, 6-2 গেমে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন লিওনার্দো মেয়ারকে। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে 34 বছর বয়সী ফেদেরার সময় নিয়েছেন মাত্র 77 মিনিট। অন্যদিকে মেয়েদের এককে লরা রবসন 3-6, 6-3, 7-5 গেমে হারিয়েছে রাশিয়ার এলিনা ভ্যাসলিনাকে। অন্যদিকে আসরের দ্বিতীয় বাছাই সিমনা হ্যালেপ 6-2, 3-0 গেমে মেরিনা এরাকোভিচের বিপক্ষে এগিয়ে থেকে সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিলেন। তবে মারিনা ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় হ্যালেপের। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতা, তীব্র যানজট আর গণপরিবহনের অভাবে চরম বিপাকে নগরবাসী। প্রতি বছরই বর্ষা মৌসুমে ভাঙছে বিভিন্ন জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বল্প বাজেট বরাদ্দের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। শারীরিক প্রতিবন্ধিতা কোনো রোগ নয়, একটি চ্যালেঞ্জ,
এদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করছে সরকার। প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে প্রধানমন্ত্রী। জয়পুরহাটে সক্রিয় কিডনি পাচারকারী চক্র। দালালদের প্রলোভনে অনেকেই বিক্রি করছেন শরীরের মূল্যবান অঙ্গ। ডোনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ঈদ সামনে রেখে গবাদি পশু মোটাতাজাকরণে সক্রিয় অসাধু ব্যবসায়ীরা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব মাংস হতে পারে মৃত্যুর কারণ, জনসচেতনতা বাড়ানোর পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।